আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে 15 জনের মৃত্যু। বিকেল থেকে শুরু হচ্ছে 7 দিনের বিশেষ লকডাউন। বাজারে বেড়েই চলছে চালের দাম। মিল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। ব্রয়লার মুরগি, শসা ও টমেটোর দাম চড়া। সিরাজগঞ্জে বজ্রপাতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বেশি বেশি তাল গাছ রোপণের পরামর্শ। বিশেষজ্ঞদের বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের তাগিদ। বরিশালে মহাসড়কের দুপাশে বসানো হচ্ছে দোকান ও স্থাপনা। বাড়ছে যানজট ও দুর্ঘটনা। কর্তৃপক্ষের কঠোর নজরদারির তাগিদ সচেতন মহলের। দর্শক শিরোনাম শুনলেন। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভি শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে 15 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর 8 জন, চাঁপাইনবাবগঞ্জে 6 জন ও নাটোরে 1 জন। এদিকে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে রাজশাহীতে আজ বিকেল 5টা থেকে 17 জুন মধ্যরাত পর্যন্ত 1 সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের সময় সব ধরনের ব্যবসায়িক দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। কোনো জেলা থেকে যানবাহন প্রবেশ করতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যেতে পারবে না। বন্ধ থাকবে সব দূরপাল্লার বাস ও ট্রেন। দর্শক রাজশাহী থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন, আসলে রাজশাহীর পরিস্থিতি এখন বর্তমানে এমন একটি বিরাজ করছে যে এখানে দিনকাদিন করোনার রোগী তো বাড়ছেই, তার সাথে সাথে বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি এতটাই ভয়ানক, যদিও আমি দেখাতে চাই যে এখন এই মুহূর্তে আমি সোনাদিঘির মোড়ে দাঁড়িয়ে আছি। আজকে শুক্রবার, কাঁচা বাজারের পরিস্থিতিটা দেখলে আসলে বুঝতে পারবেন যে কোনো সামাজিক দূরত্ব তো কেউ মানছে না। অনেকের মুখে মাস্ক নেই, তারা নিজের মতো করে বাজার করছে। তাদের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে রাজশাহীতে আসলে করোনার কোনো প্রকোপই নাই। কিন্তু আসলে মেডিকেলে গেলে বোঝা যাচ্ছে যে প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে কতজন ভর্তি হচ্ছে, কতজন মারা যাচ্ছে। আসলে এইটা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কালকে রাত 9টার সময় রাজশাহী সার্কিট হাউসে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। তারা সেখানে একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে বিকাল 5টা থেকে সামনে 17 তারিখ রাত 12টা পর্যন্ত পূর্ণ লকডাউন, মানে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। এই লকডাউন মানার জন্য পুলিশ ইতিমধ্যে আসলে মাঠে নেমে গেছে। রাজশাহী থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি বলতে গেলে আমার কাছে এতটুকুই ছিল। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কারাগারের ভেতরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ সহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের আপোষহীন মনোভাব ও অনড় দাবির মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। সুপরিকল্পিতভাবে সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকতে বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলা ও আটক করে হয়রানি করছে। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার হার্ট ও কিডনি সমস্যা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন উল্লেখ করে দেশে তার চিকিৎসা যথেষ্ট নয় বলেও জানান মির্জা ফখরুল।
গণতান্ত্রিক রাজনীতি চর্চাটা করতে দেবেন, জনগণের কথা বলতে দেবেন, বাক স্বাধীনতা রাখবেন। এটা আমাদের একার সমস্যা নয়। জেলখানে আমরা একা যাই না, আপনারা এর আগেও বহুবার গেছেন, একসাথেও গেছেন 1/11-এ। তখন কে কি করেছে জেলখানে, আমরা পরবর্তী গিয়ে জেলেছি। আবার দয়া করে একটু বোধোদয় হোক, একটু সম্বিত ফিরে পান, বাংলাদেশের মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দেন, তাদের জীবন জীবিকা এখন যে লড়াইতে চলছে করোনার সঙ্গে সেগুলো বাঁচার পথ করে দেন। মৌসুমকে তোয়াক্কা না করে বেড়েই চলছে চালের দাম। প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। ব্যবসায়ীরা বলছেন মিল মালিকদের কারসাজির কারণে দাম বাড়ছে। ব্রয়লার মুরগি, শসা ও টমেটোর দাম চড়া। বর্ধিত দামেই বিক্রি হচ্ছে চিনি, ডাল, তেল সহ অন্যান্য পণ্যের দাম। এস এম খোরশেদ আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার ছুটির দিনে ক্রেতার সমাগম কিছুটা বেশি। অন্যান্য নিত্যপণ্য আগের দামে বিক্রি হলেও নতুন করে বেড়েছে চালের দাম। চালের মৌসুমে দাম বাড়ায় হতাশ বিক্রেতারা। এমনিতে চালের বাজারটা একটু ঊর্ধ্বমুখী, যেটা আমরা আশা করি নাই কখনো, যে এখন সিজন আসছে মাত্র 2 মাস হলো। তো 2 মাসে এখনই চালের বাজার বেড়ে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, যেটা হলো সিজন আবার আসতে আরো 10 মাস বাকি, তাহলে এই বাজার যাবে কোথায়? বাড়তি দামের জন্য মিল মালিকদের দুষলেন তারা। চাউলের দাম হঠাৎ করে দাম বেড়ে গেছে। ওই মিলওয়ালা মালিকেরা বলে সরকারের চাল দিতেছে, বিভিন্ন অজুহাত তারা দেখাইতেছে। আরও বেড়েছে মুরগি, শসা ও টমেটোর দাম। ব্রয়লার দাম বেড়েছে, আজকে আমরা 140 টাকা কেজি বিক্রি করতেছি। গত সপ্তাহে আমরা 130 টাকা বিক্রি করছি। আগের বর্ধিত দামে বিক্রি হচ্ছে তেল, চিনি, ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য। বর্তমানে এই সপ্তাহে কোনো জিনিসের দামে বাড়ে না, যা বাড়ার এটা গত সপ্তাহে বাড়িয়ে গেছে, আর 15 দিন আগে বাড়িয়ে গেছে। মুসুরির ডালটা তেলের দামটাই বেশি। কিছুটা বেড়েছে শাকসবজির দাম। আগের থেকে তুলনামূলক এখন একটু বাড়ছে সবজির বাজার। টমেটো আগে ছিল 40 টাকা, 35 টাকা, এখন আছে 50 টাকা। সবজির ভিতরে এখন আপনার ওই যে শসাটার দাম একটু বাড়ছে। শসাটা গত সপ্তাহে কিন্তু এই সপ্তাহে সবজির দাম একটু বাড়তেছে এবং কি বাড়বে, তার কারণ মূলত আমরা এখন মনে করেন সবজি একটু সংকটে আছে। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। ক্রমেই বাড়ছে বজ্রপাত। গত 7 দিনে শুধু সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্র, কৃষক সহ 19 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন তালগাছ রোপণ বৃদ্ধি ও মানুষ সচেতন হলে কমিয়ে আনা সম্ভব মৃত্যু ও হতাহতের সংখ্যা। আর সরকারি ব্যবস্থাপনা ও ব্যক্তি উদ্যোগে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের তাগিদ বিশিষ্টজনদের। সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ। আকাশে কালো মেঘ, সঙ্গে চমকাচ্ছে বিদ্যুৎ। মাঝে মধ্যেই বিকট শব্দে হচ্ছে বজ্রপাত। এতে মাঠে কাজ করতে যাওয়া কৃষক ও খোলা জায়গায় থাকা মানুষ ও প্রাণীদের আচমকা ঘটছে প্রাণহানি, আহতও হচ্ছেন অনেকে। এক সপ্তাহে কেবল সিরাজগঞ্জেই প্রাণ হারিয়েছেন কৃষক ও স্কুল ছাত্রসহ 19 জন। মারা গেছে গবাদি পশু। এত বড় যে একটা ঝুঁকি নিয়ে আমরা আসলে আছি, যে এই যে এতগুলো মানুষ মারা যাচ্ছে এবং গত বছরে কিন্তু 100-র অধিক মানুষ মারা গেছে। বজ্রপাতে প্রাণহানি কমাতে এখনই সরকারি ও ব্যক্তি উদ্যোগে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের পরামর্শ বিশিষ্টজনদের। বিশ্বের অনেক দেশই বজ্রপাত রোধক অনেক যন্ত্রপাতি অনেক তৈরি করতেছে। আমাদের সরকারের এটা উচিত বজ্রপাত রোধক যেগুলো যন্ত্রপাতি সেগুলো আমদানি করে ঠিক করা। আর তাল বীজ রোপণের উপর গুরুত্ব আরোপ করছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা। বজ্রপাত থেকে রক্ষার কৌশল হিসেবে সিরাজগঞ্জ জেলায় আমরা 1,20,000 তাল বীজ বিভিন্ন উপজেলায় রোপণ করেছি। উক্ত তাল বীজগুলি বর্তমানে 3 বছর অতিক্রান্ত হয়েছে এবং খুব সুন্দর একটা অবস্থায় আছে। আগামী 8 থেকে 10 বছর পরে এগুলি খুব ভালো একটা উচ্চতা চলে যাবে। প্রাণহানি রোধে সচেতনতামূলক 20টি দিক নির্দেশনা দিয়েছে ফায়ার সার্ভিস। কালো মেঘ জমে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। এই সময় আমরা ঘর থেকে যতটুকু সম্ভব না বের হওয়া, আর যদিও আমরা বের হই তাহলে আবার রাবারের স্যান্ডেল বা ছাতা নিয়ে যদি বের হই তাহলে সেক্ষেত্রে যেন আমরা কাঠের হাতলযুক্ত ছাতা নিয়ে বের হই। আর শত বছরের সীমানা পিলার তুলে ফেলায় বজ্রপাতে মৃত্যু বাড়ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলছেন কালো মেঘ হলেই সতর্ক থাকতে হবে সবাইকে। সীমানা পিলারে ম্যাগনেট ছিল, ম্যাগনেটগুলো কিন্তু মানুষ ওই আপনার চুরি করে বেছে দিয়ে ম্যাগনেটগুলোও নাই। আর পরিসংখ্যান বলছে গত কয়েক বছরের তুলনায় এবার সিরাজগঞ্জে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক।
বরিশালে প্রতিদিনই দখল হচ্ছে মহাসড়কের দুই পাশ, বসানো হচ্ছে দোকানপাট ও স্থাপনা। এতে মহাসড়কের পরিধি কমেছে, বাড়ছে যানজট ও দুর্ঘটনা। সড়ক নিরাপদ ও দখলমুক্ত রাখতে কর্তৃপক্ষের কঠোর নজরদারি দাবি সচেতন মহলের। পারভেজ রাসেলের রিপোর্ট। বরিশাল ঢাকা মহাসড়ক বরিশাল পটুয়াখালী ও ঝালকাঠি মহাসড়কের দুপাশে অবৈধ দখলদাররা মেতেছে দখলের মহা উৎসবে। কেউ বসাচ্ছে হাটবাজার, কেউ দিচ্ছে ওয়ার্কশপ, কেউ বা ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। তাই প্রতিদিনই বাড়ছে দখলদারদের তালিকা। মাহাজন আমরা তো কর্মচারী, মাহাজন আছে আমাদের, মাহাজনের কাছ থেকে নেই। দেখা যায় আপনি এই জায়গায় একটা ঘর উঠাইলেন, তাই আপনার যদি আমি বাধা দিই তাহলে আপনি আমারে মারবেন, তাহলে আমি তো এই ভয় তো মুখ খুলবো না। খুলবো। এই জমিটা ছিল পুষ্কুনি, ঠিক আছে, এটা ভরছি আমার মালিকানা টাকা দিয়া। অনুমতিবিহীন এই জমি দখলে বাড়ছে দুর্ঘটনা, অনিরাপদ হয়ে উঠছে মহাসড়ক। সড়ক জনপদের সঠিক তদারকি না থাকায় কেউ জানে না দখলদারের সংখ্যাই বা কত। আমরা তো ওই দেশের লোক, আমাদের কাজ করাতে অধিকার আছে। আমরা তো চুরি করে খাই না, আমরা কাজ করে করতেছি, বাইরে একটু কাজ করা হইতেছে, আবার গাড়ি চলে যাইতেছে। কোনো জায়গা পায় না বিদায় রাস্তা পারে রাখে। আমরা চাই আমাদের একটা স্ট্যান্ড হোক। মেয়র মহোদয়ের কাছে বিনীত আবেদন যে আমরা একটা স্ট্যান্ড পাই। আমরা ভাড়া দিয়ে খাই, আমরা তো আর ভাড়া দিয়ে খাই না, আমাকে নিজেরা টুকটাক ব্যবসা করি, এই আমার কোনো ভাড়া দেয় না। আর্থিক লেনদেন বা সহজ কর্তৃপক্ষের দুর্বলতাকেই দুষলেন সচেতন মহল। টাকা পয়সার লেনদেন হচ্ছে, নয়তো কীভাবে সড়ক জনপথের রাস্তা বেদখল করে মানুষ এভাবে রাস্তাকে চলাচল বিঘ্ন ঘটাচ্ছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বর্তমান যারা আছে ক্ষমতাশীল তারা তাদেরকে কিছু কিছু পয়সা দেয়, এই টাকা দিয়ে চালাই দিতে। আর্থিক লেনদেনের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার পাশাপাশি দখলদারদের নোটিশ দেওয়ার দাবি জানান নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে ওয়ার্নিং নোটিশ বা সতর্কবার্তা এবং তাগিদপত্র দেওয়া হয়েছে, যেখানে সড়ক ও জনপথের জমিতে অবৈধ স্থাপনা রয়েছে, এবং আশা করছি আমরা খুব শীঘ্রই ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করব এবং পর্যায়ক্রমে পুরো যেগুলো অবৈধ স্থাপনা আছে সবই উচ্ছেদ করা হবে। নিরাপদ সড়ক গড়তে সকল প্রতিবন্ধকতা দূর করার কথা বলেন বিএমপি কমিশনার। কোনোভাবে কোনো প্রতিবন্ধকতা স্থায়ী অস্থায়ী কোনোভাবেই তৈরি করতে পারবেন না। যারা এই ধরনের কোনো ধরনের ব্যবস্থা নেবে তাদের প্রতি আমাদের আহ্বান যে কোনোভাবেই এটা করা যাবে না। যদি করা হয় তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সড়কে প্রতিদিনই বাড়ছে দখলদার, হচ্ছে অনিরাপদ, ঘটছে দুর্ঘটনা। তাই নিরাপদ সড়ক গড়তে সংশ্লিষ্ট দপ্তরের ঘুম ভাঙবে এখনই, এমনটা প্রত্যাশা দক্ষিণাঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। মহামারী করোনা ভাইরাসের কারণে সারা দেশের ন্যায় চট্টগ্রাম আদালতেও চলছে ভার্চুয়াল বিচারিক কার্যক্রম। দীর্ঘদিন যাবৎ লকডাউনের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় পেশাদার আইনজীবীরা রয়েছেন নানা সংকটে। অনেক আইনজীবী শহর ছেড়ে গ্রামে গিয়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে আদালতের নিয়মিত কার্যক্রম চালুর দাবি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। প্রতিনিধি HM আলমগীর হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। করোনা সংক্রমণে চলছে ভার্চুয়াল আদালত, বন্ধ রয়েছে স্বাভাবিক বিচারিক কার্যক্রম। এ অবস্থায় এজলাসে মামলার প্রকাশ্য শুনানি না হওয়ায় আর্থিক সংকটে পড়ছেন চট্টগ্রামের শিক্ষানবিশ আইনজীবী সহ অনেকেই। আইনজীবীরা রেগুলার কোর্ট চালু না হওয়ার কারণে খুব বেকায়দায় আছে। সবকিছু মিলিয়ে আমরা খুব করুণ অবস্থায়, খুব কঠিন অবস্থায় আছি। আমরা যারা স্ট্রাগল যারা আইনজীবী আছি আমরা অনেক বিপদগ্রস্ত হচ্ছি। সবকিছুই যখন চলছে সীমিত পরিসর নীতিতে, তখন স্বাস্থ্যবিধি মেনে আদালত চালুর দাবি তাদের। বিজ্ঞ আইনজীবীবৃন্দ তাদের আর্থিক সংকটটা এই স্বাভাবিকভাবে খুলে দিলে এই সংকটটা দূরীভূত হবে। প্রতিনিয়ত আমরা ভার্চুয়াল কোর্ট বর্জন করতে চাচ্ছি, আমরা অ্যাকচুয়াল কোর্ট চাচ্ছি। আর আদালতের কার্যক্রম স্বাভাবিক না থাকায় অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করেন অনেকে। এই যে রেগুলার কোর্ট চলতেছে না, এখানে যে রেগুলারলি শুনানি হওয়ার কথা এগুলো হচ্ছে না, আর জেনারেল ফাইল টোটালি হচ্ছে না। ন্যায় বিচার পাওয়ার জন্য হলে আমাদের আদালত খুলে দেওয়া উচিত। ভার্চুয়াল আদালত হলেও বিভিন্ন নথি উপস্থাপনে যেতে হচ্ছে আদালতে। এতে দু ধরনের কাজে সমস্যা হচ্ছে দাবি আইনজীবীদের। শুনানিটা ভার্চুয়ালি করলেও কিন্তু আমাকে কিন্তু পিটিশনটা জমা দিতে হয় কোর্টে, সো আমাকে কিন্তু অবশ্যই আসতে হচ্ছে, এদিকে আসতেও হচ্ছে আবার এদিকে অনলাইনে শুনানি করতে হচ্ছে। সব কিছু মিলে আসলে আমাদের অবস্থাটা খুব একটা ভালো নেই আর কি। আর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলছেন অনেকেই এই অনলাইন পদ্ধতিতে অভ্যস্ত নন। সেই সাথে ইন্টারনেটের গতি কম থাকায় সঠিক তথ্য পেতে বাড়ছে বিড়ম্বনা। আমাদের তো নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের যেই উন্নত সার্ভিস সেটাও তো বিভিন্ন সময় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তো সে কারণে আমাদের ম্যাক্সিমাম লয়ার কিন্তু এই
মানে ভার্চুয়ালি শুনানির সাথে যুক্ত হতে পারেনি। আইনজীবীরা তাদের পেশাটা চালানোর গতিটা পিছন দিকে টেনে দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। হেফাজতে তাণ্ডবের পর নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শিল্পাঙ্গন। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা উপজেলা ভূমি অফিস জোড়া তালি দিয়ে সেবা কার্যক্রম চলছে। প্রতিনিধি আফমা কাউসার ইমরানের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজত ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। ভাঙচুর ও অগ্নিকাণ্ডের শিকার হয় সাংস্কৃতিক কেন্দ্রসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান। তবে সবকিছু পেছনে ফেলে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে। এতে কিছুটা স্বস্তিতে শিল্পীরা। এখানে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, গান পাউডার দিয়ে পুরো ভবনকে এবং ভবনের ব্যতস্থিত যত মালামাল ছিল সবগুলোকে ছারখার করে দিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এখন পুনরুজ্জীবিত হচ্ছে, আবার নতুন করে আমাদের মন আরো উজ্জীবিত হচ্ছে। আমরা আগামী দিনে আরো সাংস্কৃতিক অঙ্গন আরো বেগবান হবে। সঙ্গীতাঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করায় এলাকায় আবার সাংস্কৃতিক চর্চা শুরু হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা আবার ঘুরে দাঁড়িয়ে সংস্কৃতির রাজধানী ও সুরের তাণ্ডবে যেটি বন্ধ হয়ে গিয়েছিল, সুরের মূর্ছনায় আবার আমরা ব্রাহ্মণবাড়িয়াকে জাগিয়ে তুলব সকলের কাছে। করোনার মাঝে মানসিক বিকাশ ও সৃষ্টিশীলতা অব্যাহত রাখতে কাজ করার প্রত্যয় সচেতন মহলের। প্রত্যেকটা প্রতিষ্ঠান নতুনভাবে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তারা সমস্ত কিছু ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্য সে ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সকলে একযোগে কাজ করছে। তাণ্ডবের ক্ষত কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অঙ্গন আবারও মুখরিত হবে এমন প্রত্যাশা জনপ্রতিনিধিদের। এখন আমরা চেষ্টা করতেছি মানুষের সেবা কীভাবে দেওয়া যায় এবং মানুষের সেবা কীভাবে নিতে পারে। আমরা যতটুকু কষ্টই করি না কেন আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছি, মানুষ যেন খুশি থাকে, ভালো থাকে। আমরা সবাই মিলে চেষ্টা করব ব্রাহ্মণবাড়িয়াতে যাতে আর কখনো এই অর্ধশিক্ষিত লোকদের, এই মূর্খদের নেতৃত্বে শিল্প সংস্কৃতির উপরে কোনো আঘাত না আসে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে ১৫ জনের মৃত্যু। বিকেল থেকে শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ লকডাউন। বাজারে বেড়েই চলছে চালের দাম। মিল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। ব্রয়লার মুরগি, শসা ও টমেটোর দাম চড়া। সিরাজগঞ্জে বজ্রপাতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বেশি বেশি তাল গাছ রোপণের পরামর্শ বিশেষজ্ঞদের। বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের তাগিদ। বরিশালে মহাসড়কের দুই পাশে বসানো হচ্ছে দোকান ও স্থাপনা। বাড়ছে যানজট ও দুর্ঘটনা। কর্তৃপক্ষের কঠোর নজরদারির তাগিদ সচেতন মহলের। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত। বার্মিংহামে টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।